আমি এখন দাঁড়িয়ে আছি সাংস্কৃতিক জেলা ঝিনাইদহ। এই ঝিনাইদহে কিন্তু অসংখ্য গুণী ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে একজন কিন্তু মরবী কবি পাগলাখানায়। আমার পাশেই যে ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মরবী কবি পাগলাখানায়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মরবী কবি পাগলাখানায় সমাধিস্থল এবং জানানোর চেষ্টা করব এই কবি সম্পর্কে। একটি নাম পাগলা। এই নামটি সাধারণত কাউকে ডাকার জন্য না, কিন্তু বাংলার লোকসঙ্গীতের ইতিহাসের এই উপাধি হয়ে উঠেছে এক মহান সাধকের পরিচয়। পাগলাখানায় পথে পথে ঘুরে তার গানের ঝুলি ভরেছে মানুষের দুঃখ কষ্ট, ধর্মের বাণী আর জীবন তত্ত্ব। পাগলাখানার স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু তার সমাধিস্থলের পাশেই পাগলাখানায় স্মৃতি সংরক্ষণের কার্যালয় নির্মাণ করা হয়েছে। এছাড়াও পাগলাখানায় সঙ্গীত একাডেমি এবং পাগলাখানায় পাবলিক লাইব্রেরি কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। পাগলাখানায় শুধু দেওতত্ত্বের গায়কই ছিলেন না, তার গানের পাল্লায় উঠেছে সমগ্র সমাজ, দুঃখ কষ্ট, দারিদ্র্যের যন্ত্রণা থেকে শুরু করে জমিদার পুলিশের অত্যাচারের সবই ধরা পড়েছে তার গানে। পাগলাখানা সমাধিস্থলের পাশে এই শিরিন আহমেদ কাকির বাড়ি। এই কাকির মুখ থেকে আমরা পাগলাখানার বিষয়ে শুনবো। পাগলাখানায় মূলত ছিল একজন পাগল সাধক। ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি ছিল নেবুতলা গ্রামে। ওনার বোনের বাড়ি এটা, বোনের নাম স্মরণারী। উনি হচ্ছে ছোটবেলায় বাপ মা মারা যাওয়ার পর উনি হচ্ছে বোনের কাছে আসে, বোনের কাছেই মানুষ হয়। এক কথায় গরু রেখে বেড়াতো উনি, গরু রেখে বেড়াতো আর ওই মাঠে মাঠে গান করত, বিভিন্ন রকম গান করত, বিভিন্ন জায়গায় গান শুনতে যেত। উনি রচনা করতো, উনি করতো গান, জোর পাল্লাও করেছে অনেক। আমরা এটা ওনার বইয়ের মাধ্যম থেকে জেনেছি। যখন এখানে অনেক লোকজন আসে, আমাদের এখানে একটা জন্মবার্ষিকী পালন হয়, 7 দিনের মেলা হয়, তখন আমাদের খুবই ভালো লাগে। আত্মীয় স্বজন আসে, রান্না বান্না করি, তাদের খাওয়াই, আবার তাদের নিয়ে একটু ঘোরাঘাড়া করে এখানে আসি মেলা দেখতে। ভালো লাগে, ভালো লাগার বিষয়। কারোর মুখ দিয়ে কি শুনছেন এই পর্যন্ত যে আধ্যাত্মিক কোনো ব্যাপার ঘটছে, কাহিনী এরকম? এখন এটা শুনছি, পাশের বাড়ি ডাকাতি হচ্ছিল, ওই এলাকায় ডাকাতি হচ্ছিল। তখন হচ্ছে যে ওই এলাকার লোকজন ছুটে এসে কানার কাছে বলছে এরকম আমাদের বাড়ি ডাকাত পড়েছে, আমরা এখন কি করে বাঁচবো, আমাদের তো মাইরে ধরে সবকিছুই নিয়ে গেল। তো পাগলাখানায় নাকি বলছিল যে চিন্তা করো না, কেউ কিছু নিতে পারবে না, যে যেখানে আছে সেই অবস্থায় থাকবে, সকাল হলে তাদেরকে পানিশমেন্ট করা হবে। ওরা যে অবস্থায় যা যা ধরে দাঁড়াইছিল, কেউ সিন্দুক ধরে, কেউ বিভিন্ন জিনিস ধরে দাঁড়াইছে, এগুলো ভাঙবে বা নেবে, সেই অবস্থায় নাকি তারা দাঁড়াইছিল। সকালবেলা হচ্ছে তাদেরকে পানিশমেন্ট করা হলো, এটাও শুনেছি। আপনারা কিন্তু শিরিন আহমেদ কাকির কাছ থেকে শুনলেন তার ভিতরে যে আধ্যাত্মিকতা ছিলেন, তার আধ্যাত্মিকতার একটা কাহিনী কিন্তু তিনি বললেন আমাদের কাছে, শেয়ার করলেন। তিনি এটা লোকমুখে শুনছেন এবং এটাও প্রচলিত আছে, গ্রামে অনেকেই জানেন এই বিষয়টা। কিন্তু নামাজ পড়ো পড়ো, নামাজকে ভুলো না, নামাজকে ভুললে পরে কানায় আখের পাবা না। এই পাগলাখানায় কিন্তু এখান থেকে অসংখ্য গান রচনা করেছেন। তিনি ইসলামিক ভাবাদর্শে গভীরভাবে প্রণীত ছিলেন। নবী প্রেম তার গানের অন্যতম উদাহরণ। তিনি মারা গিয়েছেন অনেক আগেই, কিন্তু তিনি হারিয়ে যাননি। ঝিনাইদহ সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে তার মাজার আজও টানে তার ভক্তবৃন্দদের। গবেষকেরা সংগ্রহ করে রেখেছেন তার প্রায় 700 গান। তার ইউনিয়নের নামকরণ করা হয়েছে তারই নামে। এই মরবী সাধক বাঙালির সাধনার এক স্বতন্ত্র ধারা তৈরি করে গেছেন। আমরা এখন আপনাদেরকে মরবী কবি পাগলাখানায় সমাধিস্থল দেখানোর চেষ্টা করবো। আসুন আমাদের। এই কবিকে যেখানে সমাধিত করা হয়েছে সেই জায়গাটা অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর কবরের উপরে বিছানো আছে ভক্তদের দেওয়া অনেক সুন্দর সুন্দর চাদর। এছাড়াও পাশে যে অল্প জায়গা আছে সেখানে কিছু সুন্দর গাছ লাগানো আছে, যা পরিবেশকে অনেক শান্ত ও মনোমুগ্ধকর করে তুলেছে। একজন পথহারা কিশোর কিভাবে এক মহান মরবী কবিতে পরিণত হলেন, ফিরে যাওয়ার সময় বুঝতে পারছি এই উত্তরটা শব্দের নয়, অনুভবের, এবং এই অঞ্চলের মানুষের স্মৃতিতে, তাদের গানের সুরে, তাদের ভালোবাসায়। আমরা ঘরে ফিরছি, সাথে নিয়ে যাচ্ছি এখানকার জারি গানের একটি অমলিন সুর, আর এক পাগল সাধকের বিশ্বজয়ী প্রেমের গল্প।